দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ৬ দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। মা বাবা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম। বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমায় নাকি সে ২ টাকার মিডিল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করে সোজা দিয়েছিলাম, বাবা, রেহানের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছকাঠি দিয়ে পিঠে অনেক মারলো, ধরে পিটালো, তবুও কিছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল, কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নেব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, আর আমার পরিবার তো রেহানকে মিডিল ক্লাস ছাড়া কথাই বলে না। রাতে খেতে বসলেও মা আমার মুখের দিকে তাকাতই না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলে যেত। খুব কষ্ট পাচ্ছিলাম বাবা মায়ের এসব ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমাদের বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় দুজন ভাই এখনও অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এইদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে। তার ৪ দিন পর মা বাবার এসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি ২ দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর দুমুঠো ভাতের জন্য ৯ বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমি তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার ২ ছেলে এখনও অবিবাহিত, তুমি যদি এই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবে, তার সাথে সেই মেয়েটাকেও আমি ঝাঁটু পেটা করব। দুই পরিবারের এত অশান্তির মাঝে দুজন মিলে ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না। হয়তো ২-৪টা কথা শোনাবে, কিন্তু ৯ বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা ১২টা ৪০-এ কাজী অফিসে থাকার জন্য। সোমবার সকাল ১০টায় ২ সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফিতলার সেই কাজী অফিসে। অবশেষে করেই নিলাম বিয়েটা। আমায় যখন বিকেল ৫টায় তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না। সত্যি সেই দিন বিকেল ৫টা থেকে রাত ১১টা থেকে আমি একাই বাইরে দাঁড়িয়েছিলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে। এই বিয়ে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বুঝানোর পর আমার রাত ১১টার পরে ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাস, বিয়ের ঠিক ৬ দিন পরে তার হার্ট স্ট্রোকের সাথে সাথে সে মারা যায়। এত যুদ্ধ করে দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে ঠিক ৬ দিন পর রেহান মারা গেলে আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের ষষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুব খুব অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে এসেছি রেহানের সাথে, বাবা মা সকলের সাথে খারাপ হয়েছি, এখন কি আর আমার বাবার ভিটায় ঠাঁই হবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের ৪ দিনের মিলাদ। এরপর শাশুড়ি পঞ্চম দিনের শুরুতে সকালের ভোরে আমায় ঘর থেকে টেনে হিঁচড়ে বাহির করে দিয়েছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টানে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা, আমি যাব না, বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয়ে কাটিয়ে দিতে চাই। যাব না মা, আমি যাব না। কে শুনে কার কথা? আমি নাকি অপয়া, আমি অলক্ষী ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতে জামাইকে খেয়ে ফেলেছি, আরও অনেক কথা। তখন বললাম, মা, আমার হাতটা ছাড়ুন, আমি একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনার যা ইচ্ছা করবেন। তারপর উনি বললেন, বল ডাইনি, কী বলবি? আমি বললাম, মা, আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দিব, তবু আমায় একটু আশ্রয় দিবেন, আর দুটো ভাত দিবেন মা। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সবই জানেন। পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বলল, মা, রেখে দে, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষটুকু ঠাঁই হলো রেহানদের একচালা ঘরে, মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে। চোখের পানিতে আর ভাতে আমার জীবন কাটতে লাগলো। যেহেতু পাশাপাশি গ্রাম ছিল, আমার আর রেহানের বাবা মা নিশ্চয় সব জেনেছে যে রেহান মারা গেছে, তবুও ১৫টা দিন কেটে গেল, ১ সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না। ভোর ৬টা থেকে আমায়
কাজ শুরু হওয়া হয়তো বিকাল 5টার দিকে হাফ প্লেট ভাত পেতাম, তাও মাছ ছাড়া শুধু তরকারি। অথচ আমি নিজ হাতে মাছ গোশত রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা গোশত রান্না করে আমার প্লেটে ডাল বা মরিচ পেঁয়াজ দেন কেন। অর্ধেক রাত আমায় কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যে আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসিরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কী করতে এসেছে। ঘুমের ভান করে সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয়। আমি আর ভাব করে থাকতে পারলাম না। বললাম, ভাইজান এ কী করছেন? আমি মাকে সব বলে দিব। এটা বলার পর উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন। আমি অনেক জোরাজোরি করে দৌড় দিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পর উনি বলল, এটা আমার কাছে বলতেছ সারা গেছে, কিন্তু আর একটা প্রাণীর কাছেও বলবি না। শুনলে সেই দিনে তোর এই বাড়িতে শেষ দিন হবে। এই ভয়ে আমিও চুপ রইলাম আর অনেক কান্না করতেছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় দিয়েছে, শুধু এইটুকু শেষ নয়। সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11টা 56 মিনিট। সারাদিন টানা বজ্রপাতের সাথে বৃষ্টি, তাই গ্যাসে রান্না করতে বলে অভিজ্ঞতা ছিল না আমার এসবের। মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হয়। কেরোসিন দিয়ে কপি ধরানোর সময় গ্যাসের তেল পড়ে সেটা আর দেখিনি। সেই মাত্র আগুন দিলাম, সেই মাত্র ফাত করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হসপিটালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পুড়ে যায় আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। আমার যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টার পর, আর সেখানে গিয়ে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম সেখানে। এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল। পুড়েছিলাম 44%, কিন্তু নিতে নিতে আরও চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় মরেই যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে, তবু আমার শাশুড়ি আমার কাছে আসেনি। শুধুমাত্র আগুনে পোড়া রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা তো বাদেই দিলাম, নিজের মাই একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না, আর এটা তো নাকি পরের মা। আমি শুধু একটাই দোয়া করেছিলাম, আল্লাহ আমায় আর সুস্থ করিয়েন না, এখনই মরণ দিয়ে দেন। কিন্তু আল্লাহ হয়তো জীবনীতে আরও কষ্ট লিখে দিয়েছেন, তাই এত কষ্টের পরে বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পরে বাড়ি যাবার পালা। ডাক্তার বলেছেন 2 সপ্তাহ পর ড্রেসিং করার রাখার জন্য। আরও সম্পূর্ণ জায়গা শুকোনোর আগে কোনো প্রকার কাজ করতে নিষেধ করেছেন। কিন্তু যেই বাড়িতে পা দিয়েছি সেই মাত্র শাশুড়িমা বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা, কখনো আপনার মুখে কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডাক্তার আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে গালি দিয়ে বলল, ডাক্তাররা এরকমই হয়, তোরে যা বলছি কর, নইলে একটা ভাতের দানা মুখে জুটবে না। এই বলে দিলাম। কি আর করা যায়, পুরা শরীর নিয়ে ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করা কথা। আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছিল, কিন্তু আমি তো ভালো করেই জানি উনি তো কখনোই দিবেন না, তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমার এই ঘরের গন্ধে থাকতে পারবো না হারামজাদি, অন্য কোথাও গিয়ে কর, না হয় এই ডাল দিয়ে পিটিয়ে শরীরের চামড়াগুলো সব উঠিয়ে দিব। তখন ড্রেসিংয়ের বাক্সটা আর আমায় টেনে নিয়ে দিয়ে আসলে বাড়ির পিছনের দিকে কলা বাগানে বলল, এখানে ড্রেসিং করে তারপর বাড়িতে যাবি। কোনো উপায় না পেয়ে ওই খোলা স্থানে ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলো কাপড় চোপড় থালা বাসন রেডি করে আমাকে দিয়ে ধোয়াবো বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন করে বলতে পারি, মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবেন। কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ও এসে আমায় যা বলল আমি চিন্তাও করি নাই এরকমটা কখনো হতে পারে। ও বলে, মামানি, আপনার মা তো গত 17 দিন যাবৎ মারা গেছে। খবরটা যেইমাত্র আমার কানে আসলো, মা নাকি
আর বেঁচে নাই সেইমাত্র অনেক বিশাল চিৎকার দিয়ে কান্না করেছিলাম। আগুনে পোড়ারুখি দেখা একটা প্রাণীও আমার কাছে আসলো না। এতই কষ্ট পেয়েছিলাম সেদিন, যেটা আমার ভিতরে সকল অভিমানকে নাড়িয়ে দেয়। বাবার কাছে কি এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে জানালো না? ছোট থেকে শুনেছি বাবা নামক মানুষটা একটু পাষাণ হলেও সন্তানের কষ্টে বাবাই আগে ছুটে আসে। কই, আমার বাবা তো কখনো আসেনি। আমার স্বামী মারা গেলে তখনও খবর নেয়নি বেঁচে আছি নাকি মরে গেছি, সেটাও হয়তো বাবা জানে না। এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলি ধীরে ধীরে টান ধরতেছে। এগুলো নিয়ে সংসারে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেই যাচ্ছি। তারপর দিন ভাবলাম, মাও চলে গেল, রিহানও চলে গেল, আমার জীবনে থাকলোই বা কি? বাবার সাথে আমার যোগাযোগ করাটা খুব জরুরি। অনেক তো রাগ অভিমান হলো, এইবার সঠিক সময় এসেছে এই সমস্ত কিছুর সমাধান করতে। বাবা আমার এই চেহারার শরীরে এই অবস্থায় দেখলে আমায় কখনো ফেরাতে পারবে না। তাই একদিন সকালের ভোরে প্রায় 4-5টার দিক হবে, আমি হাঁটতে লাগলাম আমার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে, শ্বশুরবাড়িতে কাউকে না জানিয়ে। একটা পয়সা আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব। পায়ে এই ফোসকা নিয়ে ইটের রাস্তা দিয়ে একটু বসে একটু হেঁটে এভাবে প্রায় 1.5 ঘন্টা পর বাড়ির কাছাকাছি গেলাম। যদিও 20 মিনিটের রাস্তা ছিল। আমার বাবা সেই ছোট্ট ভিটাটা দেখে নিজের অজান্তে চোখের পানি দিয়ে গায়ের ওড়নাটা ভিজে গেছে। কারণ আমার মা এই উঠানে চলাফেরা করতেন। একটা ছোট্ট বাড়িতে মা কত সুন্দর করে রাখতেন। যাই হোক, 10-12 মিনিট উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার পর বাবা বলে যখন ডাক দিলাম, তখন কোনো শব্দ পেলাম না। তখন নিজেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ির শিউলি আন্টি আর বাবা একই বিছানায়, শরীরের কোনো কাপড় নাই, দুজনে ঘুমাচ্ছে। নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। জীবনে তৃতীয়বারের মতো আবারও একটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর। নিজেকে প্রশ্ন করলাম, তবে কি বাবা এই জন্য আমার কোনো খবর রাখতে চায় না? মা মারা গেছে আজ 18 দিন, 40টা দিনও কাটে নেই, বাবা কি না? চিন্তা করলাম, আমি জীবনে এইভাবে একটু একটু করে মরার চেয়ে একেবারে মরাই ভালো। বেঁচে থাকলে হয়তো আরও বিশাল কিছু আর আমায় দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ বাড়িতে গিয়ে ফ্যানের সাথে ঝুলে মরে যাব। আজ আমার সিদ্ধান্ত আর কোনোভাবেই নড়চড় হবে না। বাড়ি যাওয়া মাত্রই আমার রুমে ফাঁস দিব আর মনে মনে এটাও ভেবে নিয়েছি যে হাতে একটা নোট দিয়ে মরবো, যেটায় লিখে দিব আমার মরার পিছনে আমার শাশুড়ি ভাসুরের কোনো দোষ নেই। আমি নিজ ইচ্ছায় ফাঁসি দিয়েছি, কিন্তু আমার কপাল যে এতটাই খারাপ হবে সেটা জানা ছিল না। আল্লাহ নিজেও আমাকে নেয় না, আর নিজেও যে মরবো সেটাও পারি না। কারণ আমি বাড়িতে ওঠা মাত্রই আমার শাশুড়ি বলে, রাতে একলা ঘরে সারা রাত করার পরও শখ মেটে না? রাতে কোথায় গিয়েছিলে? আর এখন আর আসার কি দরকার ছিল? আমি বলছি, মা আমি কোথাও যাইনি, আমি বাবার কাছে গিয়েছিলাম। উনি বললেন, বাবার কাছে রাতে কেন? শেষ পর্যন্ত বাবার সাথেও দৈহিক কাজটা সেরে নিলি? তখন একটু রাগ করে বলেছিলাম যে, আমার ভাবতে লাগে, অবাক লাগে আপনার ঘরে রেহান জন্মেছে কিভাবে? আপনার চিন্তা ভাবনা এতটা খারাপ যে আপনি আমার বাবার সাথে আমাকে জড়িয়ে বাজে কথা বলছেন? আমার এতই শখ থাকলে আপনার ছেলে মরে যাওয়ার পর এই সংসারে গাধার খাটনি খাটতাম না। কেন একটু রেগে গিয়ে কথা বললাম, তাই উনি গ্রামের 5 জন লোক ডেকে এনে আমার বিচার বসিয়ে যে আমি নাকি পরকীয়া করতে রাতের পর রাত বাইরে দিয়ে কাটাই। অথচ আমি কখনো রাত 9টার পর কখনোই ঘর থেকে বের হতাম না। কাল ভোরে আমার ঘরে গিয়ে আমাকে পায়নি, তাই আমার নামে অনেক আজে বাজে কথা বলে গ্রামের 5 জন মুরব্বীকে বিচার করতে বলে। তখন বিচারকরা আমার বাবার কাছে ফোন করে বলে, আপনার মেয়ে কি কাল আপনার কাছে গিয়েছিল? কিন্তু বাবা তো আমাকে দেখেনি। বাবা আর শিউলি আন্টির সেই করুণ অবস্থা দেখে নিজেই চলে এসেছিলাম। তখন বাবাও তাদের জবাব দিল যে আমার কোনো মেয়ে নেই, আর যদি থাকে তাহলে সে আমার বাড়ি ত্যাগ করে পর কখনো আসেনি আমার কাছে। শাশুড়ি আর বিচারে এই হাউসে নষ্টা মেয়ে হয়ে গেলাম। কিন্তু আমি তো এখন নিজের জীবন দিয়েও বললে কেউ বিশ্বাস করবে না যে আমি কাল বাবার কাছেই গিয়েছিলাম। অকারণে গায়ে একটা নষ্টা চরিত্রের দাগ পড়ল, আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সবাই মিলে আমার 2 সেট কাপড় নিয়ে গোল একটা গিট দিয়ে আমায় বের করে দিল বাড়ি থেকে। কি করব? কোথায় যাব? বিষ খেয়ে তো মরার মতো পয়সাটাও পর্যন্ত ছিল না আমার কাছে।
বিচারের সেই সভা থেকে সিদ্ধান্ত হয় যে নষ্টা মেয়েকে বাড়িতে রাখলে ঘরের দুটো ছেলেসহ নষ্ট হবে, বের করে দেওয়া হোক এই নষ্টা মেয়েকে। যেহেতু কোনো প্রমাণ ছিল না আমার, সেহেতু চুপ করে রইলাম। এই সুযোগে আমার ভাসুর বলে ওঠে, এই কুত্তার বাচ্চা, চুপ করে থাকাই সকল কিছু প্রমাণ করে দিচ্ছে, বের হ আমার বাড়ি থেকে। এটা বলে আমার কোমরে একটা লাথি মেরে সামনে বেল গাছের নিচে ফেলে দেয়। হাতে একটা কাপড়ের গাঁটটি ছিল। এত কষ্টের পর সারাদিন রাত খাটার পরও আমি সকালের কাছে খারাপ, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম এই বাড়ি। বাড়ির পাশেই ছিল কবরস্থান। যাওয়ার সময় রেহানের কবরটা ধরে অনেক চিৎকার করে কান্না করে বললাম যে ভালোবাসার যে এত ভুল আগে জানা ছিল না। রেহান, চুপ করাও তো, তুমি শুয়ে আছো আর সব কষ্ট তো আমি ভোগ করতেছি। যাই হোক, এবারেই গ্রাম ছাড়ার পালা আমার। রেহানকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি তার বাড়ি ছাড়ার সময় একটা পলিথিন করে কবরের একটু মাটি পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু জানি না যে কোন দিক দিয়ে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়েছে। আমার চাচি শ্বশুরের সাথে নিয়ে হানাদারদের মতো দৌড়ে আসতেছে। এসে কোনো কথা নেই আমার চুলগুলো টান দিয়ে ধরে বলে, রাখ আমার পোলার কবরের মাটি, তুই ছুঁইতেও পারবি না নষ্টা মেয়ে, রাগ এখানে। মাও নষ্টামি করতে মরছে, আর মাইয়া জন্ম দিয়ে গেছে একটা নষ্টা, বাহিরে তো ঠিক নাই। এইডার মা 10 জনের সাথে ঠাইকা এইডারে জন্ম দিয়ে গেছে, এই কারণে বাপ পরিচয় দেয় না এই খাঙ্কিরে। বিয়ের পর আমি আমার শাশুড়ির মুখে যত কথা শুনেছি তার মধ্যে সবচেয়ে বেশি আজকে কষ্ট পেয়েছি, কারণ আমার মায়ের মতো এত সহজ সরল একজন মানুষকে নির্দোষ এত কথা শুনিয়েছে। আমার মরা মাকে পর্যন্ত ছাড়লেন না তিনি। তবুও আমি শারমিন তার সাথে কোনো প্রকার জোর গলায় কথা বলিনি, শুধুমাত্র রেহানের মা বলে। যাই হোক, আমার হাত থেকে পলিথিনটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বলল, যা এক্ষুনি আমার সামনে থেকে। নিজের কষ্টের থেকে বড় করে একটা নিঃশ্বাস ফেলে চলে আসছিলাম। একটা পয়সাও ছিল না, অন্যদিকে পায়েও ফোসকা পড়ে আছে। অনেক কষ্ট করে প্রায় 2 মিনিট রাস্তা হেঁটার পর দেখলাম এক বড়লোকের স্ত্রী 3টা বাচ্চা নিয়ে সাথে একটা বিশাল ব্যাগ নিয়ে কোথায় যাওয়ার রওনা হচ্ছে। কখনো কোনো দিন কারো কাছে 2টা টাকার জন্য হাত পাতিনি, কিন্তু আজ মনে হয় আর পারলাম না। পেটের ব্যথা আর ক্ষুধায় মনে হচ্ছে ঘুরে পড়ে গেলাম। তাই লজ্জা শরম ত্যাগ করে সেই মহিলার কাছে গিয়ে বললাম, আফা, আপনার এই ব্যাগটা আমি স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি, আমায় কয়টা টাকা দিয়ে নাফা। মহিলা বলল, ঠিক আছে, এই ব্যাগটা নাও। নিজেই হাঁটতে পারি না, তারপরে অনেক কষ্ট করে স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেলাম। আমায় 10 টাকা দিল। টাকাটা হাতে নিয়ে চোখের পানি পড়ে গেল। মুখ ফুটে আর বলতে পারলাম না যে, আপা, আর 5টা টাকা আমায় বাড়িয়ে দেন। মহিলা চলে গেল বাচ্চাদের নিয়ে গাড়ি উঠে। 10 টাকা দিয়ে একটা রুটি খাবো নাকি গাড়িতে উঠে একটু রাস্তা এগোবো বুঝতে পারছি না। অবশেষে চিন্তা করলাম একটু পানি খেয়ে নিব। 10 টাকা ভাড়া দিয়ে আমি অনেকটা রাস্তা যেতে পারবো। রাস্তার পাশে এক নলকূপে গেলাম একটু পানি খাওয়ার জন্য। বাস স্ট্যান্ড ছিল, তাই লোকের অনেক ভিড়। 10টা টাকা হয়তো আমার রিজিকে ছিল না, তাই পানি খেয়ে আস্তে আস্তে টাকা হারিয়েই ফেললাম। মনে হচ্ছিল কোটি টাকা হারিয়ে ফেলছি। তখন নলকূপের কাছে বসে কান্না করলাম, শুধু টাকাটা হারানোর জন্যই না, আমার এই 23 বছরের সব কষ্টের কথা মনে পড়ল। শ্বশুরবাড়িতে কম কষ্ট সহ্য করিনি। মা হারিয়েছি, স্বামী হারিয়েছি, আর কি কি হারাবো জানি না। এক সময় এক পুরুষ কনস্টেবল আমার কাছে আসলো। ঠিক বুঝতে পারলাম না যে তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ। হঠাৎ সে আমায় কান্না দেখে কনস্টেবলের কাছে এসে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুমি কেন কান্না করতেছো? তার কাছে আমার জীবনের সবটা বললাম, যা যা আমার সাথে হয়েছে, এবং এটাও বললাম যে আপাতত আমি কোনো বাসায় কাজ পেলে কাজ করে দুমুঠো খেতাম। আমার কাহিনী শুনে উনি চোখে পানি ধরে রাখতে পারল না। তখন তিনি বললেন যে, তোমার মতো একটা মেয়ে এত কষ্ট করতে পারে আমার আগে জানা ছিল না। আমি তোমায় আমার ঘরে যথাযথ সম্মান দিয়ে নিয়ে যেতে চাই। একটু অবাক হলাম যে একটা মানুষকে চিনি নাই, জানা নাই, আমার জন্য এতটা করবে। জানি না তার উদ্দেশ্য ভালো নাকি খারাপ। যেতে রাজি হলাম না। তাকে এটাও বললাম যে, দেখুন, আমি রিহানকে এতটাই ভালোবাসি, এমনকি এখনও বাসি যে আমি আর কোথাও গিয়ে বিয়ে করতে চাই না। জন্ম মৃত্যু বিয়ে এগুলো একবারই হয়, বারবার না। তখন সে আমায় এতবার করে বুঝালো যে ভালোবাসার কেউ মরে গেলে নিজেকে এভাবে শেষ করে দিতে হয় না, কারো জন্য কারো জীবন আটকে থাকে না, ইত্যাদি ইত্যাদি।
তখন বললাম, প্রথমে আপনার বাসায় আমায় নিয়ে চলেন, কয়টা খাবার দিবেন, তারপর বাকি কথা হবে। তারপর তার বাসায় গেলাম, গিয়ে দেখি তার মা। সে তার মাকে আমার সম্পর্কে সব বললেন। সত্যি কথা বলতে, আমার নিজের মায়ের কাছে আমিও এরকম ভালো মধুরময় ব্যবহার কখনো পাইনি। নিজের মেয়ের মতো করে নিজ হাতে আমায় গোসল করিয়ে খাইয়ে দিলেন। সেখানেও চোখের পানি চলে আসলো, কারণ আজ 3 দিন পর কয়টা ভাত চোখে দেখলাম। এভাবে কিছুদিন সেখানে থাকার পর আন্টি আর ফাহিম বলল, মা, এভাবে একজন মেয়ে মানুষ ঘরে রাখলে পাশের বাসার মানুষ বাজে কথা বলে। তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমায় আমার ঘরে বউয়ের সম্মান দিয়ে রাখতে চাই। অনেক চিন্তা করে দেখলাম যে আমার কোথাও যাওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই। দুটো ভাত চোখে দেখি না। আমার তো কোনো ভবিষ্যৎও নাই। যাক, এখানে যদি থেকে আমি একটু ভালো থাকি, তাহলে হয়তো অতীতের এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি রাজি। তারাও খুশিতে ছোটোখাটোভাবে একটা আয়োজন করলো। হয়ে গেল এই 23 বছরের জীবনের দ্বিতীয় বিয়ে। আমি যতই সুখে বা আনন্দে থাকি না কেন, রিয়ানকে কখনো ভুলতে পারবো না। কারণ তার সাথে আমার সেই ছোট থেকে 9টা বছরের সম্পর্ক। আজ অনেক দিন পর মনে হলো আল্লাহ হয়তো আমায় এতদিন কষ্ট দিয়েছিল এই সুখটুকুরের জন্য। ভালোভাবে খেয়ে দিয়ে দিন কাটতে লাগলো আমার। তাদের ফ্যামিলির কোনো ছোট বাচ্চা নেই, আর তার কোনো ভাই বোন নেই। তাই শুধু মজার ছলে কৌশলে বলতেন আমার শাশুড়ি, তাই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কথায় আছে, যার কপালে সুখ হয় না তার কোথাও হয় না। এত কষ্টের পর আল্লাহ কষ্টের পরিমাণ একটু কমায়নি। বিয়ের 2 মাস 9 দিন পর আমার স্বামী প্রায় 45-50 জনের সাথে অফিস ভিজিটিংয়ে যায়। সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। কারো গায়ে আগুন ধরেনি, একমাত্র আমার স্বামীর গা পুড়িয়েছিল। তাও শরীরের 86% পুড়ে গিয়েছিল। কোনো ডাক্তার বলেননি যে সে বাঁচবে। সকলে বলেছিল যে শরীরে এত পার্সেন্টেজ পুড়ে গেছে যে আর কোনোভাবেই সম্ভব না। কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না। তখন অফিসের মহাজন এসে নিজ দায়িত্বে ভর্তি করালো। বাসায় খবর আসলো যে আপনার স্বামী সিলিন্ডার ব্লাস্ট হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমি আর মা চিৎকার করতে করতে হাসপাতালে গিয়ে পৌঁছালাম। এদিকে আল্লাহ আমায় পেটে একজনকে পাঠিয়ে দিয়েছে। এই অবস্থায় আমি কীভাবেই বা বলবো? সব কিছু চিন্তা করে আর বলিনি সেদিন। চিকিৎসা চলাকালীন 5ম দিন আমার স্বামী মুখ দিয়ে কথা বলতে পারে না। তবু মুখে কথা আটকে আটকে জোরে জোরে শ্বাস নিয়ে বললেন, মা, শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন, আমি কয়টা কথা বলে যাই। তখন ও আমার মাথায় হাত দিয়ে বলল, আমি এক এতিমের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছিল আমার। আমিও তখন সেই মুহূর্তে বলে দিলাম যে তোমার বাঁচতেই হবে, আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য। এতিম শব্দটা যে কত ভারী সেটা একমাত্র আমি বুঝেছি। তোমার সন্তান বেড়ে উঠেছে আমার মধ্যে। সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইল, কিন্তু সেই হাত আর নিতে পারেনি। তখনই সে শেষ নিঃশ্বাসটুকু আমার সামনে ত্যাগ করলো, বড় বড় দুটো নিঃশ্বাস নিয়ে। হাসপাতালে এইটুকু কথা বলে আমার স্বামী আমার চোখের সামনে মারা গেল। সত্যি বলতে, আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বার্ন ইউনিট থেকে নামিয়ে দিচ্ছে, সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে। এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিলাম। সেদিন বিকেলে অ্যাম্বুলেন্স করে তার দেশের বাড়িতে নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। তার লাশের পাশে আমি আর মা বসা ছিল। মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরে জ্ঞান হারাচ্ছে। আর আমি শুধু তার মুখটার দিকে তাকিয়ে ভাবছি, আমি আবার রিহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো। আমি যেখানেই যাই সেখানেই এরকম হচ্ছে। তবে কি আমি আসলেই অলক্ষ্যী হয়ে জন্মাচ্ছি? মনে হচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না। শরীর এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে শেষ গোসলটাও ও তার ভাগ্যে ছিল না। শরীর উপর ঢেকে দেওয়া কাপড়টা পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছে। 3 মাসের গর্ভ, আবারও সেই সাদা কাপড় পরিধান করেছিলাম। যাই হোক, জীবনের দ্বিতীয় ছায়াটুকু হারিয়ে ফেললাম। তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ। কষ্টে বুক ফেটে আসছিল, কিন্তু জীবনে পুড়তে পুড়তে আমি মেয়ে হয়ে এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তাই নীরব দৃষ্টিতে চেয়ে তবুও চোখের পানি পড়ছে না।
আমার জন্য আল্লাহ হয়তো দুনিয়াতে সব জায়গায় একটা কাঁটা রেখে দিয়েছেন। এখানে তার দেশের বাড়িতে এসে কাকি শাশুড়ি শুনিয়ে দিলেন আর এক কথা। 2 মাসের মাথায় যে মেয়ে স্বামী খেয়ে ফেলে সে আর যাই হোক কখনো মাইয়ের তালিকায় পড়ে না। কতটুকু ভালো হইলে যে আগের সংসার খাইতে পারে নাই এটা কি আর আমরা জানি না? মা কান্নায় কান্নায় বলেই দিয়েছিল যে আমার বাবার একটা বাচ্চার আশা ছিল, কিন্তু সেই বাচ্চাটা আর আমার বাবা দেখে যাইতে পারলো না। কি পোড়া কপাল নিয়া আলি রে বাবা। সেখান থেকে কাকি শাশুড়ি টক্কর দিল যে বাচ্চাটা কি এইটা ফাইমের নাকি এইটা আগে পরীক্ষা করান। কথাটা শুনে ইচ্ছা করছিল আমি আমার বাচ্চাটা আর পৃথিবী আনবই না। যে না আসতে এত কথা, আর সে আসলে জানি না কি হয়। আর তার থেকে বড় কথা হলো আমার স্বামী একাই ছিল, তার কোনো ভাই বোন ছিল না। তিনি উপার্জন করতেন আর মাকে নিয়ে টাউনে থাকতেন। এখন আমি কিভাবে এই বাচ্চা এনে লালন পালন করব? খেতে তো পারবই না আমি আর মা। ওরে এনে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। দুনিয়াতে একটা এতিমের অনেক কষ্ট, সেটার বাস্তব প্রমাণ আমি। তাই এখন থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা। বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বললাম, মা, আপনি হুকুম দিলে আমি আমার 3 মাসের বাচ্চাটা আর দুনিয়াতে আনবো না। আপনি আর আমি এখন খেতে পারবো না, তার মাঝে আমি কিভাবে এখন এটা করি? কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম যে কিছু কিছু শাশুড়ি শুধু স্বামীর মা না, নিজেরও মা হয়। আমায় ধরে কান্না করে দিয়ে বলে, মা, এই কথাটা তুই কিভাবে বললি? আজ আমার পোলার সাথে অনেক বছর সংসার হলে কখনো এটা বলতে পারতি? অঝোর কান্নায় আমার জড়িত ধরে বলল, আমি কাল থেকে রাস্তায় ভিক্ষে করতে যাব, গ্রামে গ্রামে, তবু আমার নাতি নাতনির সাথে এরকমটা হতে দিমু না। আমি 2টা কাম কর্ম খামু পড়মু, আল্লাহ আমাদের যেমনি বাঁচায় ওরেও তেমনি বাঁচায় রাখবো। ঘরে যা ছিল তা দিয়ে 7-8 দিন চলে গেল। 7 দিনের মাথায় একটা কল আসলো ফোনে, আপনি কে ফাইমের স্ত্রী? আজ দুপুরে 2টায় ফাইমের অফিসে দেখা করবেন। তখন আমি আর মা মিলে ঠিক করলাম আমরা মহিলা মানুষ একা একা যাওয়ার থেকে সাথে আর একজন যাওয়াই ভালো। তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে। তখন মহাজান আর তার ম্যানেজার বলল, ফাইম আমাদের অফিস ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে শুনেছি। ও 2 মাস আগে বিয়ে করছিল। ওর কোনো সন্তান যদি এসে থাকে তার স্ত্রীর পোষণের জন্য অফিস কর্তৃপক্ষ বেশ কিছু ক্যাশ দিবে। আমরা কার অ্যাকাউন্টে দিব সেটা? তখন রাকিব বলল, সারা জীবন ফাইমের আপদে বিপদে আমি রাকিব দৌড়ে আসছি। ভাবি, আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে, এগুলোর জন্য কোথায় কোথায় যাবেন আবার? আমি এত কিছু বুঝিনি, আর মাও বুঝেনি, তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে। ওনারা বলল টাকাটা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, 6 লক্ষ টাকা। অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলে আর আমাদের হাতে কিছুই থাকবে না। এখনও সঠিক করে বলেন, কোথায় টাকা দিলে টাকাটা আপনি প্রতি মাসে পাবেন? আমি বললাম, রাকিবের অ্যাকাউন্টে দিলে কোনো সমস্যা নেই। ঠিক কথার মতো পরের দিনে 6 লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে চলে আসে। আমি আর মা আমার সন্তানের আশায় টাকাটা চাইলাম না, ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে, আর তার একটা খরচ আছে, তাকে বড় করা, পড়াশোনা করার অনেক চিন্তা ভাবনা। এই 7টা মাস খুব কষ্টে দিন কাটালাম আমি আর মা। কি খেয়েছি কি পড়েছি নিজেও জানি না, শুধুমাত্র পেটের শালটার দিকে তাকিয়ে। মাসে একদিনও মাছ জুটত না, বেশিরভাগ সময় ডাল আর আলু ভাজি। যাই হোক, অনেক কষ্টে কেটে গেল বাকি 7টা মাস। ডেলিভারির ডেট দিল 14 এপ্রিল। 10 এপ্রিল রাকিবকে ফোন দেওয়া হলে রাকিবের মোবাইল বন্ধ। সারাদিন মোবাইল বন্ধ। পাশের বাড়ির ফিতরার টাকা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে যে এখান থেকে প্রায় 5-6 মাস আগে বাসা চেঞ্জ করে কোথায় গেছে এটা কেউ জানে না। মা তখন টাকার চিন্তায় নিজের বুকে থাপড়াচ্ছে যে এত কষ্ট করে এই কটা মাস কাটালাম, নাতির ডেলিভারি এবং নাতির সব খরচ এই টাকায় হবে। এখন রাকিব কোনো খবর নেই। সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসলো মা। মা দরজার কাছে এসে চোখ মুছছে আর কান্না করতেছে। তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না হওয়া, মা হয়তো টাকা আনতে পারেনি। তখন মাকে কিছু জিজ্ঞাসা করার সাহস দেওয়ার জন্য বললাম, মা, কিছু হবে না, আপনি কান্না করিয়েন না। যার কেউ নেই তার আল্লাহ আছে, আমাদের উপর আল্লাহ আছে, আমরা টাকা জোগাড় করে নিব।
মা কাপড় দিয়ে চোখ মুছে আর বলে, এই 3-4 দিন আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব মা? যাকে তখন মাকে বললাম, মা আমার আগে ডাক্তারের কাছে যাই, তারপর ওনারা ঠিক করবেন সিজার করতে হবে নাকি, আল্লাহর রহমতে নর্মালি হয়। মা বলে, আমি একবার আমাগো গ্রামে যাই, দেখি কারো কাছে কয়টা টাকা পাই নাকি। আমি নিষেধ করলাম, মা যেতে হবে না। 13ই এপ্রিল সকাল 11টার দিকে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। মাও বুঝতে পেরে যায়। মা দৌড়ায় এসে নিচে গাড়ি এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইল না। ডাক্তার বলে, নর্মালে আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে, সিজার করলে আমরা চেষ্টা করে দেখব দুজনকে কিভাবে রাখা যায়। তখন আমার শাশুড়ি ডাক্তারের পায়ে ধরে কান্না করে বলল, বাবা আমার এই দুনিয়ায় কেউ নাই, তোমরা আমায় সর্বহারা কইরো না বাবা, তোমরা সিজারে নাও, দরকার হইলে বাবা আমি হাসপাতালে 5 জন আয়ার কাজ কইরা শোধ করবো। পাষাণ ডাক্তার মুখের উপর বলে দিল, এখানে কারো উপর দয়ার কাজ হয় না, আমাদেরও সংসার আছে, টাকা অ্যাডমিট করেন, তাহলে রোগী ধরবো। মা হাত পায়ে ধরে বলেন, বাবা আপনারা যেভাবে ভালো হয় সেভাবে করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দেব। গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে 65,000 টাকা আনলো। ছোট একটা বাড়ি বন্ধক রেখে টাকা আনতে বেশ কিছু সময় লেগে গেল। প্রায় শেষ বেলায় মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে মা মা বলে কান্না করতেছি। টাকা জমা দেওয়ার পর আমায় ইউনিটে নেওয়া হয়, আর ওনারা বলেন যে উনি মনে হয় আগে একবার আগুনে পুড়ে গেছিল, তখন ওনার নাড়গুলো কালচে দাগ লেগে গেছিল, আর সেই নাড়ের সাথে প্যাঁচ লেগে বাচ্চা পেটেই মারা যায়, যার জন্য ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশের ইউনিটে 2জন মহিলাকে মাকে তুলে নেন, তেল পানি দিয়ে সুস্থ করলে আমার কাছে যেতে চায়। আমার জ্ঞান ফিরলে মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার করে দিলাম মা বলে। আমরা দুজনকে জড়িয়ে অনেক কান্না করার পর বাড়ি যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাবাকে তুলে দিল। জানি না কেন জানি চেহারা ও সারা শরীর নীলচে হয়ে গেছিল। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে হতভাগা আমি। পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারি না। যাই হোক, হাসপাতাল থেকে বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়ে আমার ছেলের দাফন করে হাসপাতালের পাশে 700 টাকা দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয়। কষ্টের আর সীমা নেই আমার এই জীবনে। কান্নাকাটি বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মা বলে, বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম, সেটা তো আর ছোটানো সম্ভব না, সেটা আশা ছেড়ে দিয়েছি। মা এখন আমি আর তুমি কয়টা খেয়ে বাঁচতে পারলেই হয়। এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকে আর নামতে পারছি না। নিজের মাও এইটুকু করে না। আমার শাশুড়ি আমার জন্য যা করেছে, দুটো ভাত জোগানোর জন্য মা প্রায় 2.5 মাস মানুষের বাসায় গিয়ে কাজ করেছিল। এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাটা কত কষ্টের সেটা আমি বুঝেছি। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা আপনার আর যেতে হবে না, এখন থেকে আমি কাজে যাব। মা আমায় কাজে দিতে না চাইলেও আমি অনেক জোর করে বেরোলাম। এভাবে 3-4 মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায়, দুমুঠো ভাত খাওয়ার জন্য। পরের দিন হঠাৎ চিন্তা করলাম যে ফাইমের মহাজনের সাথে একবার দেখা করি, আর আমি আর মা গিয়ে তখন ফাইমের অফিসে সবটাই বললাম যে, স্যার ঠিক এমন হয়েছিল আমাদের সাথে। তখন আপনারা যদি দয়া হয় তাহলে আমাদের যে কোনো একটা ছোটোখাটো কাজ হলেও দেন, যাতে আমি আর মা কোনো রকমে জীবন কাটাতে পারি। বলার পর উনি আমায় একটা সুতো কোম্পানির একজন কর্মচারী হিসেবে যোগ করান। মাসে প্রায় 8 থেকে 10 হাজার টাকা। আমি আর মা খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। তবে মা কিছুদিন পরে বলে, মা তোমার এইটুকু জীবন আমার সাথে থেকে নষ্ট না করে তোমার ভবিষ্যৎ চিন্তা করে বিয়ে করো, আবারও সংসার করো। তখন আবার মাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা। আপনি আমার জন্য কম কিছু করেননি। আমি জীবন থাকতে কখনো আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের চিন্তা করব না। আমার জীবনে আর বিয়ে লাগবে না। আপনি আর আমি কাটিয়ে দিতে পারবো। বাকিটা কাল। আল্লাহর রহমতে এখন আছি আমি আর মা দুজন একসাথে। যদি কখনো আমাদের জীবনে আবারও কিছু হয় নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা সত্য ঘটনা। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।